হ্যালো এক্সপ্রেস টুডেতে আমি রামদাস শুরু হচ্ছে আপনাদের মাঝে শুরুতেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এক্সপ্রেস টুডে ব্রট ইউ বাই আরএনকে হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বৈঠকে স্থল সীমান্ত চুক্তি, তিস্তার জলবন্টন নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশে অনুপ্রবেশের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। মেদিনীপুর শহরের সাহেবপুকুরচক এলাকায় দোকান থেকে ফেরার পথে বাড়ির সামনে খুন স্বর্ণ ব্যবসায়ী। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। অবশেষে প্রতীক্ষিত বৃষ্টি এলো এরাজ্যে। বর্ষার প্রথম বৃষ্টিতে ভাসল হাওড়া, কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল। বসনিয়া ইরানের পর নাইজেরিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে মেসি ম্যাজিক অব্যাহত। নাইজেরিয়াকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে এলো আর্জেন্টিনা। ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপের লড়াই শেষ করল ফ্রান্স। ড্র করে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইকুয়েডর। ইরানকে ৩-১ গোলে হারিয়ে ব্রাজিল বিশ্বকাপ অভিযান শেষ করল বসনিয়া হার্জেগোভিনা। তবে জিতলেও শেষ ১৬য় জায়গা হয়নি। আসছে বিস্তারিত খবরে। বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তারপর বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করবেন বলে স্থির হয়েছে। বৈঠকের স্থল সীমান্ত চুক্তি, তিস্তার জল বন্টন নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের বাজারে এদেশের পণ্য রপ্তানি বৃদ্ধি, বাংলাদেশি অনুপ্রবেশকারী আটকানোর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। বুধবার সন্ধ্যায় দুদিনের সফরে বাংলাদেশে পৌঁছালেন সুষমা স্বরাজ। মন্ত্রী হওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। মূলত পুরনো জট কাটিয়ে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করতে সুষমা স্বরাজের এই সফর বলে সূত্রের খবর। তবে আলোচনা যাই রফা হোক না কেন, দেশবাসী যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে সজাগ থাকবে মোদী সরকার। তাই বাংলাদেশে যাওয়ার আগে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন বিদেশমন্ত্রী। তিস্তার জলবন্টন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুষমা স্বরাজ আলোচনা করেছেন বলেই অনুমান করা হচ্ছে। কেননা ইউপিএ জামানায় তিস্তা জলবন্টন চুক্তি প্রবল বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তার জলবন্টন হলে পশ্চিমবঙ্গের মানুষ প্রবল জলকষ্টের শিকার হবেন বলে জানিয়েছিলেন তিনি। তাই এ ব্যাপারে কোনো চুক্তি করার আগেই মোদী সরকার পশ্চিমবঙ্গের অবস্থান জানতে চান এবং সেজন্যই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন বলে রাজনৈতিক মহলের অনুমান। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির দিক থেকে পিছু হটল কেন্দ্রীয় সরকার। আগামী ৩ মাসের মধ্যে বাড়বে না রান্নার গ্যাসের দাম। বুধবার বৈঠকের পর জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদ। কয়েকদিন আগে পেট্রোলিয়াম মন্ত্রক থেকে প্রতি মাসে রান্নার গ্যাসের ক্ষেত্রে সিলিন্ডার পিছু ৫ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার বিকেলে বৈঠকে বসেন পেট্রোলিয়াম মন্ত্রী। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ৩ মাসে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হবে। শিক্ষামূলক ভ্রমণে গিয়ে ২৪ জন ছাত্র তলিয়ে যাওয়ার ঘটনায় মৃতের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল হিমাচল প্রদেশ হাইকোর্ট। বুধবার মুখ্য বিচারক মনিশুর আহমেদ মীর এবং তারলোক সিং চৌহানের ডিভিশন বেঞ্চ এই রায় দেন। লার্জি জলবিদ্যুৎ প্রকল্পের নামে অভিযোগ থাকায় তার মালিক এবং ভিএনআর কলেজকে ক্ষতিপূরণের ওই টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে বিচারক এও জানিয়েছেন, মৃতর পরিবার যা হারিয়েছেন তার বিকল্প কিছু হতে পারে না। তবুও সান্ত্বনা দেওয়ার জন্যই আদালতের এই নির্দেশ। রাজ্যের ২০তম জেলার সূচনা হল বুধবার। সরকারিভাবে আলিপুরদুয়ারকে জেলার স্বীকৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার, ফালাকাটা, কুমারগঞ্জ, কালচিনি, মাদারিহাট, বীরপাড়া, জয়গা, শামুকতলা সহ ৮টি ব্লক নিয়ে তৈরি হয়েছে আলিপুরদুয়ার জেলা। প্যারেড গ্রাউন্ডে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং প্রশাসনিক কর্তাদের উপস্থিতির মাধ্যমে এই স্বীকৃতি দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং এলাকাবাসীদের সুবিধার জন্য জলপাইগুড়িকে ভাগ করে আলিপুরদুয়ারকে পৃথক করে মর্যাদা দেওয়া হলো। প্রথম দিনই
প্রথম দিন থেকে নতুন জেলার কাজ শুরু করার কথাও জানান তিনি। জেলাশাসক হিসাবে অ্যানিয়াস ডেজ এবং পুলিশ সুপার হিসাবে অরূপ জয়সওয়ালকে নিয়োগ করেছেন তিনি। এমনকি জেলার সূচনার দিন থেকেই আলিপুরদুয়ারকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার নির্দেশ দেন তিনি। যদিও এই মুহূর্তে জেলার নতুন কোনো প্রশাসনিক ভবন গড়ে তোলা সম্ভব হয়নি, তবে পুরনো প্রশাসনিক ভবনে আপাতত প্রশাসনিক কাজকর্ম চলবে বলে জানান মুখ্যমন্ত্রী। গত 20 জুন শুক্রবার বিধানসভায় আলিপুরদুয়ারকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার সেই ঘোষণাকে স্বাগত জানিয়েছিলেন সব রাজনৈতিক দল। সেই মতো মুখ্যমন্ত্রীর ঘোষণার 5 দিন পরেই বুধবার সরকারিভাবে নতুন জেলার স্বীকৃতি পেল আলিপুরদুয়ার। উৎসবে মেতেছেন নতুন জেলার বাসিন্দারা। আজকের এই ঐতিহাসিক দিনে নতুন করে জন্ম এলো আলিপুরদুয়ার জেলা। আজকের এই ঐতিহাসিক দিন আমরা চিরকাল স্মরণ রাখবো, মনে রাখবো। ইতিহাসের মণিকোঠায় চিরস্মরণীয়, চিরবরণীয় হয়ে থাকবে। কবে শুরু হয়েছিল সেই ডুয়ার্স? এক সময় ভুটানের দরজা বলা হতো। কতদিন আগে, স্বাধীনতার প্রায় 90-95 বছর আগে একটা জেলার জন্ম হলো, একটা অ্যাডমিনিস্ট্রেশন নতুন করে প্রমোশন পেল, জেলার মানুষ সম্মান পেল। আলিপুরদুয়ার নতুন ডিএমএ জেলার জেলা শাসকও আজকে থেকে দায়িত্ব নিলেন এবং এসপি হিসেবে দায়িত্ব নিলেন অরূপকে নিয়ে আসা হয়েছে কুচবিহার থেকে। ও আগে জেলায় কাজ করে গেছে, সব তৈরি করবে, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দায়িত্ব নিল এসপি। এছাড়াও এরা হচ্ছে আলিপুরদুয়ারের দায়িত্ব আর এরা দেখুন জলপাইগুড়ির দায়িত্ব। কি সুন্দর মিলে গেছে অঙ্কটা দেখুন। জেলার সূচনার দিন থেকে আলিপুরদুয়ারকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মিষ্টি জেলার একদিকে যেমন সবুজ, একদিকে তরাই, অন্যদিকে ডুয়ার্স। কি নেই এখানে? দেশের সেরা হোক এখানকার ট্যুরিজম ইন্ডাস্ট্রি। এটা কিন্তু ভীষণ মিষ্টি জেলা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মনে রাখবেন গাছের রং সবুজ, সবুজের মধ্যে কত সবুজ, পুরো কালারফুল। এবং একদিকে বন, একদিকে অরণ্য, একদিকে সবুজ, একদিকে শিশু সাথী, অন্যদিকে তরাই, অন্যদিকে ডুয়ার্স, অন্যদিকে সংকোষ নদী, কখনো বা আমার তিস্তা নদী, কখনো বা তোরসা নদী, কখনো বা রায়ডাক নদী, সব একেবারে মিলেমিশে জেলাটাকে আরো প্রাণবন্ত, আরো সমৃদ্ধশালী, আরো সুন্দর করে গড়ে তুলবে। আমরা চাই এখানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি ভারতবর্ষের 1 নম্বর ইন্ডাস্ট্রিতে পরিণত হোক। এখানে গড়ে উঠবে নতুন পর্যটন মানচিত্র, বাড়বে বাণিজ্য, বাড়বে কর্মসংস্থান। আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার আলিপুরদুয়ারকে রাজ্যের 20তম জেলা হিসাবে স্বীকৃতি দেন। সেই খবরে অকাল হোলির আনন্দে মাতল নতুন জেলার সাধারণ মানুষ। তবে মুখ্যমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আসানসোলে এসে নতুন জেলা হিসেবে আসানসোল দুর্গাপুরের নামও প্রস্তাবিত করেন। তবে কেন এখনও বঞ্চিত এই দুই শিল্পনগরী? কি বলছেন সাধারণ মানুষ, শুনবো তাদের মুখ থেকেই। আমরা আশা করেছিলাম যে আসানসোল জেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আসানসোলে যখন এসেছিলেন তখন ঘোষণা করেছিলেন যে শীঘ্রই আসানসোলকে জেলা করা হবে, কিন্তু যখন আলিপুরদুয়ার জেলা করা হলো তখন দেখলাম আসানসোল হলো না। আমরা আশা করব যে আগামী দিনে আসানসোলকে জেলা করা হবে। তো শুনেছিলাম অনেকদিন আগে যে আমাদের এই আসানসোল জেলায় পরিণত হচ্ছে। খুশি হয়েছিলাম যে আলাদা করে জেলা হলে আমাদের খেলাধুলার মান অনেকটাই বাড়বে, যে নতুন নতুন যারা উদীয়মান ছেলেরা আছে তারা উঠে আসবে। এখান থেকে আমরা জেলা থেকে রাজ্য থেকে ন্যাশনাল স্তরে আমরা খেলোয়াড়দের পাঠাতে পারবো। শুধু খেলা নয়, খেলার বাইরেও সামাজিক স্তরেও আমাদের এই আসানসোল যদি জেলা হতো আমরা অনেকটা উপকৃত হতাম। কিন্তু সত্যি কথা বলতে কি আমরা হতাশ। বলতে কি পরিকাঠামো সমস্তই রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার যে নেই তা তো নয়, পরিকাঠামো সমস্তই রয়েছে এবং জায়গারও খুব একটা অভাব নেই আসানসোল দুর্গাপুর জেলা হওয়ার ক্ষেত্রে। কাজে বাধা যদি কিছু থেকে থাকে সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে একটা সমাধান করে যত তাড়াতাড়ি সম্ভব যদি কাজটা এগোনো যায় বোধহয় সেটাই সকলেই চাইবেন। খুব খুশির আর আনন্দের কথা কি পশ্চিমবঙ্গে আরেকটা নতুন জেলা ঘোষিত হচ্ছে। তার সঙ্গে আসানসোলবাসীকে भी আশা আছে কি খুব শীঘ্রই আসানসোল জেলা ঘোষিত হবে।
আগে আসানসোল এবং দুর্গাপুর কমিশনারেট করা হয়, তারপরে দেখেছি কি এখন লোকসভার ইলেকশন হয়। আসানসোলের জনগণকে ছিল ইলেকশনের আগে জেলা হবে। আমরা তো অনেকদিন থেকে শুনে আসছিলাম যে আসানসোল দুর্গাপুরটা মিলিয়ে একটা জেলা করা হবে, কিন্তু আলিপুরদুয়ার হয়ে যাওয়াতে আমরা খানিকটা সারপ্রাইজ আর হতাশও খানিকটা। কারণ আমরা ভেবেছিলাম দিদি 2013-তে নজরুল বিশ্ববিদ্যালয়ে করতে এসে বলে গেছিলেন যে আমাদের এটা জেলা ঘোষণা করা হবে, কিন্তু কেন জানি না আলিপুরদুয়ার আগে হয়ে গেল, আমরা পেলাম না, আমরা বঞ্চিত মনে হচ্ছে আর কি। এক্সপ্রেস টুডেতে রয়েছে আরও খবর, তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা ব্রেকে। সঙ্গে থাকুন, খবরে থাকুন। দক্ষিণ ভারতের বিখ্যাত মাল্টি স্পেশালিটি কনসালটেন্ট ডক্টরস এখন আপনার শহরে। কনসালটেন্ট পেডিট্রিশিয়ান ডক্টর অনিতা ত্রিপাঠী, কনসালটেন্ট নিউরোফিজিশিয়ান ডক্টর ভি নির্মলা, কনসালটেন্ট নিউরোসার্জন ডক্টর কে চন্দ্রশেখর, কনসালটেন্ট পালমোনোলজিস্ট ডক্টর ভি শৈলেন্দ্রা, কনসালটেন্ট অর্থোপেডিশিয়ান ডক্টর BVRN वर्मा, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর Y রাধাকৃষ্ণা, কনসালটেন্ট পেডিয়াট্রিক সার্জন ডক্টর রেণু কুমার তোডি, স্পেশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি ডক্টর চন্দ্র রামামানি। দ্য অ্যাপোলো ক্লিনিক, জংশন মল, LG 5 গ্রাউন্ড ফ্লোর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। ফিরে এলাম বিরতির পর। মেদিনীপুর শহরে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এখনো থমথমে গোটা এলাকা। বুধবার রাতের সাহেবপুকুর চক এলাকায় দোকান থেকে ফেরার পথে বাড়ির সামনে স্বপন পাণ্ডব নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ব্যাগ এবং মোটর বাইক ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন স্বপন বাবু। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা ওই ব্যবসায়ীকে মেদিনীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গুলির আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত সূত্রে দুজনকে আটক করেছে। একই সাথে উদ্ধার হয়েছে বাইকটিও। উদ্দেশ্য হাতে কলমে ছাত্রছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করে তোলা। আর সেই উদ্দেশ্যে পশ্চিম মেদিনীপুরে বীরেন্দ্রনাথ শাসমল প্রেক্ষাগৃহে চলছে বিজ্ঞান শিক্ষা শিবির। পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান এবং প্রযুক্তি সংসদ ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় যৌথ উদ্যোগে 4 দিন ব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন 59টি বিদ্যালয়ের প্রায় 102 জন ছাত্রছাত্রী। শুক্রবার এই শিবিরে উপস্থিত থাকবেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলে জানান উদ্যোক্তারা। আসছে খেলার খবরে। বিশ্বকাপে মেসি ম্যাজিক অব্যাহত। বসনিয়া ইরানের পর নাইজেরিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে জাত চেনালেন লিওনেল মেসি। নাইজেরিয়াকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে উঠল আর্জেন্টিনা এবং সেই সঙ্গে সমালোচকদের সমস্ত প্রশ্ন ছুঁড়ে ফেললেন স্টেডিয়ামের বাইরে। নকআউটের আগে নিশ্চিত হয়ে গেছিল দু দল। এদিন ড্র করলেই শেষ 16 নিশ্চিত হবে দু দলের কাছে, কিন্তু দু দলকে দেখে মনেই হচ্ছিল না একবারে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নেমেছে তারা। খেলার তখন মাত্র 3 মিনিট পেরিয়েছে। সারা বিশ্বের প্রত্যাশা রেখে মেসির পা থেকে প্রথম গোল। সারা স্টেডিয়াম তখন মেসি ওয়েবে আক্রান্ত, কিন্তু মাত্র 1 মিনিটের মধ্যে স্টেডিয়াম নিশ্চুপ। মুসার দুরন্ত অ্যাকাউন্ট অ্যাটাকে সমতা ফিরল নাইজেরিয়া। এরপর আর্জেন্টিনার কাছে একাধিক গোলের সুযোগ এলেও নাইজেরিয়ার জালে বল জোড়াতে পারেনি কেউ। তবে তখনও দর্শকদের জন্য অপেক্ষা করছিল মেসি ম্যাজিক। বুধবার ইরানকে 3-1 গোলে হারিয়ে ব্রাজিল বিশ্বকাপ 2014-য় নিজেদের যাত্রা শেষ করল বসনিয়া হার্জেগোভিনা। তবে জিতলেও শেষ 16 জায়গা হলো না। অন্যদিকে আর্জেন্টিনার কাছে 2-3 হেরেও গোলের পার্থক্যে প্রি কোয়ার্টারে চলে গেল নাইজেরিয়া। 3 ম্যাচে নাইজেরিয়ার পয়েন্ট 4, বসনিয়া 3। আর্জেন্টিনার বিরুদ্ধে যে ইরানকে পাওয়া গিয়েছিল তার বিন্দুমাত্র চোখে পড়েনি বসনিয়ার বিরুদ্ধে। শুরুটা ভালো করলেও আস্তে আস্তে ম্যাচের রাশ চলে আসে বসনিয়ার হাতে। 23 মিনিটে দলকে এগিয়ে দেন জেকো। গোলের থেকে 30 গজ দূরে থেকে বল নিয়ে ইরানের জালে জড়ান। 59 মিনিটে দ্বিতীয় গোলটি করেন প্যাজাকিন। টিনো সুসিচের পাস থেকে গোল করেন প্যাজাকিন। 82 মিনিটের মাথায় ইরানের হয়ে একমাত্র গোল করেন গোচন রোজাট। বসনিয়ার ডিফেন্সের ভুলেই এই গোলের সুযোগ হয়েছে ইরানের কাছে। তবে তার 1 মিনিটের মাথায় ফের ইরানের জালে জড়ালো বল। গোলদাতা ভারশেজেভিক।
ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপের লড়াই শেষ করল ফ্রান্স। প্রথম দুটো ম্যাচে জিতে শেষ 16ই আগেই নিশ্চিত করেছিল বেনজিমারা। অন্যদিকে নকআউটে যাওয়ার জন্য ফ্রান্সকে বড় ব্যবধানে হারানো ছাড়া কোনো উপায় ছিল না ইকুয়েডরের। কিন্তু ভ্যালেন্সিয়াদের গোল করার কোনো সুযোগই দেয়নি ফ্রান্স। গোলশূন্য ড্র করে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইকুয়েডর। অন্যদিকে নকআউটে ফ্রান্সের লড়াই নাইজেরিয়ার বিরুদ্ধে। অন্য ম্যাচের মতোই বুধবার আক্রমণাত্মক খেলা শুরু করেছিল ফ্রান্স, তবে ইকুয়েডরের জালে বল জোড়াতে পারেনি, বরং গোলের বড় সুযোগ নষ্ট করেছিল তারা। 26 মিনিটের মাথায় গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বেনজিমা। একই অবস্থা ইকুয়েডরের, বেশ কিছু সুযোগ নষ্ট করেন ভ্যালেন্সিয়া। যদিও বেশ কয়েকবার ফরাসি রক্ষণ ভাঙা জোরালো চেষ্টা করেছিল তারা। বিরতির পর ফ্রান্সকে কেমন ছন্দহীন মনে হচ্ছিল। বেনজিমাকেও অন্যদিকে ফর্মে পাওয়া যায়নি। এরই মধ্যে 50 মিনিটের মাথায় লাল কার্ড দেখেন ইকুয়েডরের ভ্যালেন্সিয়া। শেষ মুহূর্তে পর্যন্ত গোলের আশা ছাড়েনি তারা, যদিও শেষ পর্যন্ত ইকুয়েডরকে গোল করার কোনো সুযোগ দেয়নি দিদিয়ার দেশের ছেলেরা। অবশেষে প্রতীক্ষার বৃষ্টি হলো এ রাজ্যে। আর বর্ষার প্রথম বৃষ্টিতেই ভাসল হাওড়া, কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল। নিনুর প্রভাব কাটিয়ে মৌসুমি বায়ু বেশ সক্রিয় হয়েছে এবং তার জেরেই এই বৃষ্টি বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। বুধবার সকাল থেকে রোদের তেজ বেশ চড়াও ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়ার পরিবর্তে কমতে থাকে। তারপর 11:30 নাগাদ আকাশ কালো করে মেঘ করে ঝুপঝুপ করে বৃষ্টি নামে। তার সঙ্গে চলে কালো মেঘের কড়কড়ানি। যদিও সমস্ত জায়গায় একসঙ্গে বৃষ্টি নামেনি, তবে রাজ্যের সব জায়গাতেই কম বেশি বৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু প্রভাবে এই বৃষ্টি বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। এক্সপ্রেস টুডে আপাতত এ পর্যন্তই। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।